প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি মোর্শেদুল ইসলাম। আমাদের আজকের বিষয় বিদেশি সাংবাদিকের চোখে বাংলাদেশ। আর এ নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য আমরা আজকে তিনজন বিদেশি সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছি। আমি পরিচয় করে দিচ্ছি। প্রথমেই রয়েছেন সুখরঞ্জন দাশগুপ্ত, মুক্তিযুদ্ধের সম্মাননাপ্রাপ্ত সাংবাদিক। রয়েছেন অগ্নি রায়, বিশেষ সংবাদদাতা, আনন্দবাজার পত্রিকা, এবং দীপঙ্কর দাশগুপ্ত, সহযোগী সম্পাদক, দ্য স্টেটসম্যান, কলকাতা। প্রিয় দর্শক, যেহেতু আমরা আমাদের সম্পাদকীয় নীতি অনুযায়ী আমাদের সম্পাদকীয় অনুষ্ঠানটি বাংলা ভাষায় প্রচারিত হয়, সেই জন্য আমরা তিনজন বাংলাভাষী সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছি। তো আপনাদের বলে দিই, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে এই আড্ডায় যোগ দিতে পারবেন। সেই জন্য আমাদেরকে ফোন করতে হবে, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS-এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় আসা মানে দেশ ধ্বংস হওয়া। সিলেটে নির্বাচনী জনসভায় শেখ হাসিনা। উন্নয়ন অব্যাহত রাখতে ভোট চাইলেন নৌকায়। ছড়িয়ে পড়েছে নির্বাচনী উত্তাপ, মিছিল, মিটিং আর গণসংযোগে জমজমাট সারা দেশ। প্রথমবারের মতো নিজ আসনে প্রচারণায় মাশরাফি। উত্তরাঞ্চলের জনসভায় মির্জা ফখরুল বললেন, আওয়ামী লীগের পরাজয় কেউ ঠেকাতে পারবে না। অশুভ শক্তিকে ক্ষমতায় আনার পায়তারা করছে বিএনপি, অভিযোগ আওয়ামী লীগের। পাল্টাপাল্টি হামলার অভিযোগ নিয়ে ইসিতে আওয়ামী লীগ, বিএনপি ব্যবস্থা নেওয়ার দাবি। জামায়াত প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত রোববার জানালেন সিইসি। এবং নির্বাচনে বিএনপি জামায়াতের প্রার্থী বাছাইয়ে আইএসআই এর হস্তক্ষেপের খবরের শঙ্কা। পাকিস্তানের তৎপরতার বিপরীতে সরকারকে কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আমরা চলে আসবো আমাদের আজকের আলোচনায়। আমরা জানি যে সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, আমরা সেটা নিয়েও কথা বলবো। আর বাংলাদেশের যে এগিয়ে যাওয়া, অনেক সূচকেই বাংলাদেশ এগিয়ে গেছে, সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। আপনাদের মন্তব্য আমরা জানতে চাই। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সময়। আপনারা কিভাবে দেখছেন বাংলাদেশকে? আমি সুখরঞ্জন দাশগুপ্ত, আপনাকে দিয়ে শুরু করব। আপনি আমাদের মুক্তিযুদ্ধের সম্মাননাপ্রাপ্ত সাংবাদিক এবং আপনি বাংলাদেশকে দেখেছেন কিন্তু এর জন্মলগ্ন থেকে নিবিড়ভাবে, এবং জন্মলগ্নে আপনি বিশেষ ভূমিকা পালন করেছিলেন সাংবাদিক হিসেবে, সেটাও আমরা জানি। এবং পরবর্তীকালে বাংলাদেশের যে গতিধারা, সেটাও আপনি পর্যবেক্ষণ করেছেন। আমরা জানি যে ৭৫-এ যে বেদনাদায়ক ঘটনা, আমাদের বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড নিয়ে আপনি মিডনাইট ম্যাসাকার ইন ঢাকা এই নামে একটি বই লিখেছিলেন, যেই বইয়ে অনেক সত্য কথা আপনি কিন্তু সত্য তথ্য তুলে ধরেছিলেন, যে কারণে তৎকালীন সরকার বইটি নিষিদ্ধ করেছিল। আমাকেও করেছিল, আপনার ভিসাও বাতিল করেছিল, যেটা আমরা জানি। তো সুতরাং তারপর কিন্তু সেই ৭৫-এর পর বাংলাদেশ ধীরে ধীরে একটা কালো অধ্যায় পার হয়ে বাংলাদেশ কিন্তু অনেক অনেক এগিয়েছে আমরা বলতে পারি। কিন্তু সেই যে ৭৫-এর যেই ঘটনা, সেই ঘটনা কিন্তু এখনও পিছু ছাড়েনি। পাকিস্তান এবং আইএসআইয়ের তৎপরতা বাংলাদেশে কিন্তু এখনও অব্যাহত আছে। এবং আজকেও আমরা খবরে যেটা দেখলাম যে সামনে নির্বাচনকে কেন্দ্র করেও আইএসআই তৎপর। তো আপনি সব বিষয়ে বাংলাদেশকে আপনি ৭৫-৭১ কীরকম দেখেছিলেন, এখন কেমন দেখছেন, এবং সব মিলিয়ে বাংলাদেশের সামনে। ৭১-এ আমি তো বাংলাদেশের ভেতরে ঢুকেছিলাম, তখন তো পাকিস্তান ছিল, আমাদের সঙ্গে সম্পর্ক ছিল না। আমরা খবর সংগ্রহের জন্য বিভিন্ন সীমান্ত দিয়ে, আমি অন্তত ৪-৫টা সীমান্ত দিয়ে আমি বাংলাদেশের ভেতরে, তখনও আমরাও বাংলাদেশে বলতে শুরু করেছি, জয় বাংলা ধ্বনি দিয়ে। আমি যেমন প্রথমে ধরুন ২৭-২৮ তারিখ মার্চ মাসের বালুরঘাটে গেলাম। আমার উদ্দেশ্য ছিল বালুরঘাটে গিয়ে আমি দিনাজপুরে যাব, কারণ তার আগে আমার সঙ্গে দিনাজপুরের একজন আলাপ ছিল, সে আমাকে দিনাজপুরের অনেক গল্প বলেছিল। যাই হোক, আমি বালুরঘাটের সার্কিট হাউসে দেখি কয়েক হাজার মুক্তিযোদ্ধা, সকলের হাতেই অস্ত্র, আর পূর্ব পাকিস্তান গাড়ির নম্বর বাংলায়। তো তারা
আমার লেখা বেরিয়েছে একদিন পরেই তারা খোঁজ করছে, আমি বালুরঘাট ডেডলাইন দিয়ে লিখেছি, আমার সঙ্গে তারা যোগাযোগ করলো, আমি পরিচয় দিলাম, তারা আমাকে বললো চলেন আপনাকে আমরা দিনাজপুরে নিয়ে যাবো। আমি তখন আমার একজন সহযোগী ছিলেন ওই ফটোগ্রাফার, সে আমাকে কানে কানে বললো এই রিস্ক নিবি, আমি বেরিয়ে যখন পরিচালনা যাই। তা আমাদের মুক্তিযোদ্ধার গাড়িতে করে ওই বালুরঘাট থেকে দিনাজপুরের দিকে আমরা যাচ্ছি। দিনাজপুরে যখন পড়লাম তখন আমরা দেখতে পেলাম চারিদিকে আগুন আর আগুন, এদিকে আগুন ওদিকে আগুন। তখনও আমার সহকর্মী সত্যেন্দা বলছে এই আগুনের মধ্যে আমাদের এগুলো কি ঠিক হবে? আমরা ঢুকেই গেছি। আমরা যখন ঢুকেছি তখন ওইদিকে প্রচণ্ড গোলাগুলির আওয়াজ আসছে। আমরা তখন বেলা 12টা থেকে 1টা হবে দুপুরে, সেই মার্চ মাসে একটু শীতও আছে আবার গরমও পড়েনি। তখন আমাদের খিদে পেয়ে গেছে। ওরা বললো মুক্তিযুদ্ধ চলো না ওখানে একটা রেস্টুরেন্ট নিয়ে যাব। আমরা যখন সেই রেস্টুরেন্টে ঢুকেছি, রেস্টুরেন্টের যারা ছিলেন তারা বললো আপনারা ইন্ডিয়া থেকে এসছেন? ওরা বললো না আমাদের সঙ্গে এসছে, আমরা বাংলাদেশি, আমরা জয় বাংলার। তা আমাদের বললো আপনারা চলে যান, কারণ খান সেনারা এগোচ্ছে আর আপনাদের খাবার দিতে পারবো না, তখন আমার দোকানটাও জ্বালিয়ে দেবে। আমরা তখন আবার বালুরঘাট থেকে, দিনাজপুর শহর থেকে আমরা তখন বালুরঘাটে ফিরে এলাম। আসার পথে দেখলাম চারিদিকে দেখছি গুলির আওয়াজ। আর আমি একটা ওই খোলা জিপে বসেছিলাম, মুক্তিযোদ্ধারা এখান থেকে নিয়ে এসেছিল জিপে। আমরা সেদিনটা আমরা তো চলে এলাম এবং সব দেখে শুনে ওখানে শহরটা, দিনাজপুর শহরটা একটা রাউন্ড দিলাম। শহরটা শুনছেন, কোনো লোকজন নেই। তারপরে আমাদের আনন্দবাজার থেকে এই ডিটেলস যখন বেরোলো, পরের দিনই ওই সার্কিট হাউসে আমাকে একগুচ্ছ লোক ধরলো যে আপনি দিনাজপুরে গেছেন, আপনাকে বগুড়ায় যেতে হবে। বগুড়ার নাম আমি ছেলেবেলায় শুনেছি, কারণ আমার এক আত্মীয় স্বাধীনতার সঙ্গে বগুড়ার জেলে ছিল, তার কাছে শুনেছি। তখন সেইটা আমার খুব হিলারিয়াস এক্সপিরিয়েন্স। বগুড়ায় আমরা বেরোলো, আমি জিজ্ঞেস করলাম বগুড়া শহরে যেতে কতক্ষণ সময় লাগবে? ওরা বললো ঘন্টা 2-1-এর মধ্যে পৌঁছে দেবো। আমরা হিলি বর্ডার দিয়ে রাস্তা দিকে নিয়ে যাচ্ছে 4-5টা গাড়ি, মুক্তিবাহিনীর 4-5টা গাড়ি, তার সবাই সঙ্গে অস্ত্র আছে, আর আমরা 2জন কলকাতার রিপোর্টার ফটোগ্রাফার আছি। আমরা বগুড়ায় গিয়ে পৌঁছলাম তখন বগুড়ায় তখন কারফিউ এবং অন্ধকার, কোথাও কোনো লাইট নেই, আলো নেই। আমরা বগুড়া শহরে ওই একটা দোকানে খেতে গেলাম। তারা বললো আরিচা ঘাট পাড়িয়ে খানসেনারা এইদিকে আসছে, আমাদের কাছে ছোটো ছোটো পাউরুটি আছে, যদি খেতে চান পকেটে করে নিয়ে চলে যান, আমি আপনাদের রান্না করে কিছু খাওয়াতে পারবো না। এখন সেই দিনটা আমাদের হলো কি, যে পথে আমাকে বগুড়া নিয়ে গেছিল সেই পথ ওরা ভুলে গেছে। অন্য পথে আমাকে বলেছিল যে আমরা এখন 12টা-1টায় বেরোচ্ছি, 6টার মধ্যে আপনাকে বালুরঘাটে পৌঁছে দেবো। কিন্তু আমি 6টায় এলাম, পরের দিন ভোরবেলা হোল নাইট আমরা আসতে পারি। তার ওরা যে পথে গিয়েছিল সেই পথ ভুলে গিয়ে অন্য পথে গিয়েছে। সেখানে একটা খাল ছিল, দীর্ঘ খাল। সে খালের জল ছিল, জীবগানীগুলো তারা নামতে পারছে না। আমি সেদিন বুঝলাম ওরা দেশ স্বাধীন করবে। ওদের সঙ্গে কুড়ুল ছিল, 3-4টা গাছকে কেটে ফেললো, বড় বড় গাছকে কেটে খালের উপরে এপার ওপার করে দিয়ে একজন আমাকে হাত ধরে পার করে, আর ওরা ওই জিপগাড়ি ওই ভেতর থেকে ওই পারে নিয়ে এলো। তারপরে উল্টা পাল্টা চারিদিকে আগুন, চারিদিকে হাহাকার। আমরা যখন পৌঁছলাম বালুরঘাটে ফিরে, তখন সূর্য যা উঠছে। আপনি তখনই বুঝতে পেরেছিলেন যে এই দেশ স্বাধীন, আমি দেশ স্বাধীন হবেই। তো দাদা আমরা এখনকার বাংলাদেশ সম্পর্কে দেখুন, এখনকার বাংলাদেশ, আমি তো নিষিদ্ধ থাকার পর 12 সালেই মুক্তিযুদ্ধের সম্মান নিতে এসেছিলাম। তার আগে ডিসেম্বর মাসে এসেছি, কিন্তু তার আগে 96-এ যখন শেখ হাসিনা প্রাইম মিনিস্টার হলেন, আমি তাকে চিনতাম, কারণ আমি ঢাকাতে ছিলাম। প্লাস আমার বইটা যখন বেরোলো দিল্লি থেকে, উনি দিল্লিতে পান্ডা রোডে থাকতেন, আমি রেগুলার ওনার সঙ্গে যোগাযোগ রাখতাম। প্রথম বইটাই ওনাকে দিয়ে এসেছিলাম। কাজে তখন ওনার মনের অবস্থা ভিতরে, উনি যেদিন এলেন ঢাকাতে, আমি সেদিন দমদম এয়ারপোর্টে ছিলাম। দমদম এয়ারপোর্টে ইন্ডিয়ান সিকিউরিটিরা বললো গাড়ি করে নিয়ে যাচ্ছে, উনি তো বিকেলের ফ্লাইটে আসবেন। আমাকে বলে উঠুন, এয়ারপোর্টের বাইরে একটা জাগ্রত মসজিদ আছে, উনি সেখানে নামাজ পড়তে যাবেন। আমি সঙ্গে সঙ্গে নিয়ে গেছিলাম ওনাকে। সে যাক, এখনকার বাংলাদেশ অন্য বাংলাদেশ। পাকিস্তান
থেকে আপনারা বেরিয়ে আসার পরে, যুদ্ধ করে বেরিয়ে আসার পরে এখন বাংলাদেশ চারিদিকে দেখছি। আমি কিছুদিন আগে এসেছিলাম, আমাকে কালের কণ্ঠ থেকে জিজ্ঞেস করেছিল, ওরা একটা বিরাট লেখা লিখেছিল এই বাড়ি। আমি 3 বছর ছিলাম এখানে, আপনার ধরুন ওই 18 ডিসেম্বর আমি এখানে এসেছিলাম এয়ারফোর্সের হেলিকপ্টারে। তারপর আমি থেকেই গেছিলাম এখানে। আর তখন কি ছিল, পূর্বাণী হোটেলে থাকতাম, আমাদের ওখানে অফিস ছিল। এখন তো বাংলাদেশ চেনা যায় না, অন্তত ঢাকা শহরের। আমি অন্য কোনো জেলাতে যাইনি, আমি জানি না ঢাকা শহরে এত উন্নয়ন হয়েছে, এত কাজ হয়েছে, এত রাস্তাও তো ছিল না। ঢাকার বাইরেও আর বেশি ঢাকা শুনেছি, আমরা তো যাইনি, আমি যেতে যাইনি কখনো। আমার নিজের বাড়ি বরিশালে আমি একবার তোফাইল আমাকে হেলিকপ্টারে করে নিয়ে গেছিল। আমার খুব বন্ধু ছিল, মুজিব বাহিনী করলো, তখন আমরা একসঙ্গে কাজ করতাম। যাই হোক, সেটা আমি ঝালকাঠি টাউনে। আর আমি 12 সালে আপনার ডিসেম্বরের আগে মে মাসে আমার বাড়ির আপত্তি সত্ত্বেও, আর যখন হাসিনা 96-এ ক্ষমতায় এলো, তখন আমাকে উনি আসতে বলেছিলেন, খবর পাঠিয়েছিলেন আমাদের ডেপুটি এভিয়েশন মাধ্যমে। আমি আসিনি, কারণ আমাকে তখন আনন্দবাজার পত্রিকা এবং আমার ফ্যামিলি সিকিউরিটি রিজনে আসতে দেয়নি, যাবেন না। কিন্তু মে মাসে আমি হঠাৎ একদিন, বিশ্বাস করবেন না, আমি আমার বাড়ি ঝালকাঠি টাউনের বাড়ি, গ্রামের বাড়ি, স্বপ্ন দেখি যে আমি বাড়িতে বললাম আমি যাব। আমি ভিসা করলাম, আমার দাদার ছেলে আমার সঙ্গে এলো। আমরা আমু ভাইকে আমি চিনি ওই 71 থেকে, তারপরে 75-এর পরেও চিনি। তারপরে আপনার গ্রেনেড হামলার পরে উনি কলকাতায় চিকিৎসা করছিলেন, তখনও আমি চিনি। আমু ভাই বললো, আপনি যান শ্রীবারে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, কোনো কিছু হবে না। ঝালকাঠিতে আমি যখন গেলাম, তখন আমু ভাইয়ের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল, আমার কোনো অসুবিধা হয়নি। দেখ আমি, আর এখন যে সেই ঝালকাঠি আমি 12 সালে পরে আর যাইনি। এখনও আমি দেখছি যে ইন অ্যান্ড অ্যারাউন্ড ঢাকা শহর, এটা তো, আমার তো মনে হয় এই উন্নয়নের ধারাটা যদি চলে, তবে তো আপনারা ঢাকাকে অন্য দেশের, কলকাতার সঙ্গে তুলনা করবেন তো কলকাতা এখন কিছু নেই, আন্ডারগ্রাউন্ড রেলওয়ে ছাড়া কিছু নেই, শুধু বড় বড় বাড়ি আছে। ধন্যবাদ দাদা, আবার পরে আসবো আপনার কাছে নিশ্চয়ই। আমরা একটু ওনাদের কাছে যাই, অগ্নি রায় আপনার কাছে আসবো। আপনি বাংলাদেশের নির্বাচন দেখতেই মূলত এসেছেন। তো সব মিলিয়ে বাংলাদেশকেই বা কেমন দেখছেন এবং নির্বাচনটা কেমন হবে বলে মনে হচ্ছে আপনার? বাংলাদেশ কিন্তু বিভিন্ন সামাজিক সূচকে দক্ষিণ এশিয়ার সবগুলো দেশ, অনেকগুলো দেশ থেকে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। হ্যাঁ, যেমন নারীর ক্ষমতায়নের দিক থেকে, সংসদে নারীর প্রতিনিধিত্বর দিক থেকে, তারপরে সাক্ষরতার হারের দিক থেকে, গড় আয়ুর দিক থেকে, অথবা শিশু মৃত্যুর যে হার, সেদিক থেকেও, সব দিক থেকে শিশু মৃত্যুর হার হ্রাসের ক্ষেত্রে, সব অনেকগুলো ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ এগিয়ে আছে। তো আপনি কিভাবে দেখছেন বাংলাদেশকে? দেখুন, যে কটা সূচক আপনি বললেন, দুর্ভাগ্যজনকভাবে এই সব কটা সূচকেই ভারত পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং এটা যদি আমরা এইভাবে তুলনা করি যে এই মুহূর্তে ভারতেও নির্বাচন একদম দোরগোড়ায়, তো এবং ভারত এবং বাংলাদেশের নির্বাচন দুটো সমান্তরালভাবে চলছে বলা যায়, একটু আগে পরে। তো আমি আসলে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ভারতের নির্বাচন কভার করছিলাম, লোকসভা নয়, বিধানসভাগুলো করে আমি সোজা বাংলাদেশ চলে এসেছি। তো এখন বাংলাদেশের নির্বাচন এইবারে এসে, আমি 14 সালেও এসেছিলাম, 14 সালের থেকে এবারে আমার অনেক মানে অনেক সহজ লাগছে আর কি, যাকে বলে। এবং জীবনযাত্রাতে এই যখন আজকে রাত্রেও এত রাত্রে আসছি, গম গম করছে ঢাকা। হ্যাঁ, প্রত্যেকে যে যার কাজে ব্যস্ত, আনন্দ করছে, ছুটির দিন, রাত্রির 11, 10টা, 9:30 অবধি বেরিয়ে ঘুরছে। কোথাও কোনো আশঙ্কার চিহ্ন এখনও অবধি নেই, অন্তত ঢাকা শহরে নেই। আমি আগামীকাল সিলেটে যাব, তো আমি অপেক্ষা করে আছি সিলেট কীরকম থাকবে তার জন্য। এবং একটা উৎসবের ভাব দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, একটা উৎসবের ভাব, এবং উৎসবটা খুব সামাজিক উৎসব আর কি। মানে একটা পরিবারের কাছে আমি গেছিলাম কালকে হাজারীবাগে, তো সেই পরিবারের 3 প্রজন্ম ধরে আওয়ামী লীগকে ভোট দিয়ে আসছে। মানে আওয়ামী লীগকে ভোট দিয়ে আসছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে এই 3 প্রজন্ম ধরে তারা ক্যানভাসিং করছে, এবং তাদের পরিবারটা খুব বড়, মানে 300টা ভোট একটা পরিবার থেকে হয়। তারা ওই ফ্যামিলি মিটিং করছে,
মানে ফ্যামিলি মিটিং সাধারণত লোকে কিসে করে? পারিবারিক কোনো সমস্যা হলে করে, ডিভোর্স হলে করে, এই হলে করে, ওই ওরা ভোট নিয়ে প্রতিটা পরিবারের মধ্যে দেখতে পাচ্ছি একটা সচেতনতা। এটা আমার দুর্দান্ত লেগেছে। এটা কিন্তু আমি দিল্লিতে থাকি, তো আমি দিল্লির সাংবাদিক। দিল্লি এমনিতেই খুব ইম্পার্সোনাল যাকে বলে, মানে নৈর্ব্যক্তিক একটা শহর, মানে কেউ কারোর পাশের বাড়ির খবরও জানে না, ভোট দেয় না, এরকম আর কি। তো সেই রকম একটা শহর থেকে এরকম একটা শহরে এসে কিন্তু একটা জিনিস বলার, সেটা হচ্ছে যে অদ্ভুত একটা নীরবতা বিরোধী দলের, এটা কিন্তু আমি আশা করিনি। আমি আশা করেছিলাম আরও পার্টিসিপেশন। হ্যাঁ, একটা ধানমন্ডিতে একটা জায়গায় আমরা কালকে, দাদাও ছিলেন, আমরা খেতে গেছিলাম স্টার কাবাব বলে ওই যে দোকানটা, তার উল্টো দিকে একটা মাইকিং হচ্ছিল, আর খুব বেশি হলে 100টা লিফলেট টাইপের ছোলানো ছিল। এছাড়া আর করণ বাজারে একটু দেখলাম। এছাড়া মানে ধানের শীষ কোথাও আছে, নড়ছে, হাওয়া দিচ্ছে বলে তো মনে হচ্ছে না। আমি জানি না এটা কেন, তো কিন্তু সব মিলিয়ে মানুষ চাপমুক্তভাবেই ভোট দেবেন বলে আমার মনে হচ্ছে। কোথাও খুব বড় রকম কোনো টেনশন বা এর থেকে আমার গুজরাটে বেশি টেনশন লেগেছিল আর কি আমাদের দেশে। আমি স্যার 1 মিনিট অ্যাড করছি। আমি 1973 যে প্রথম ইলেকশনটা হলো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, সেই ইলেকশনটা আমি কভার করেছি। আমি বঙ্গবন্ধুর সঙ্গে হেলিকপ্টারে 2-3 জায়গায় গিয়েছি, টাঙ্গাইলে গিয়েছি, রংপুরে গিয়েছি, আর জন্য কোথায় গিয়েছি আমার ঠিক মনে নেই। যেটা আপনি ওকে প্রশ্ন করলেন, আমার মনে হচ্ছে কলকাতায় বসে যে নারী শিক্ষার হার আপনাদের 94%। সাউথ এশিয়ায় বা অন্য কোনো ডেভেলপ কান্ট্রিতে আছে কিনা আমি জানি না, এখানে সাংঘাতিকভাবে এগিয়ে গেছে। ইউএন রিপোর্ট, আমি আই স ইউএন রিপোর্ট, ইউএন কোট করছি আপনি। জি জি, নারী শিক্ষা এবং হ্যাঁ মানে নারী নিরাপত্তাও একটা বড় ব্যাপার, যেটা কালকেও একজন বলছিলেন যে এখন রাত্রি 10টা-11টা তো একটি বাচ্চা মেয়ে বলছিল, আমি গেছিলাম এক জায়গায়, তো বলছে 11টার সময় বাড়ি গেলেও খুব একটা চিন্তা হয় না, বাড়ি চলে যাই সুন্দর। এটা তো একটা বড় সূচক। হ্যাঁ, দীপঙ্কর দাশগুপ্ত, আপনার কাছে আসবো, আপনার কি মূল্যায়ন? দেখুন, পুরনো কথাটা তো সুখরঞ্জনবাবু বললেন। নির্বাচন কেমন হচ্ছে এটা আমার অগ্নিদার একই রকম মতামত, কারণ আমরা সব জায়গায় প্রায় একই সঙ্গে ঘুরছি। আমার বাংলাদেশ সম্পর্কে যেটা মনে হয়েছে লাস্ট 10 বছরের, আপনি যদি দেখেন রিপোর্টগুলো, তাতে থেকে আমার 3টে জিনিস একটু ব্যতিক্রমী বলে মনে হয়েছে, উল্লেখ করার মতন বলে মনে হয়েছে। একটা হলো ইতিবাচক, তার মধ্যে একটা নেতিবাচক, আর আরেকটা নিয়ে আমার একটা সংশয় আছে। আচ্ছা, ইতিবাচক হচ্ছে যেটা এই দুজনই বললেন, আওয়ামী লীগের পারফরমেন্স লাস্ট 10 বছরে, গ্রোথ যেটাকে বলি আমরা, বৃদ্ধি, আর্থিক বৃদ্ধি, পরিকাঠামো, অর্থনীতি, এছাড়াও আপনি যে সূচকগুলো বললেন সবগুলোতে, এটা একটা ফেনোমেনাল ব্যাপার। এটা লাস্ট 10 বছরে দেখা গেছে, এবং এটা এমনভাবে দেখা গেছে, এটা কোনো এটা 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 খুব প্রত্যক্ষ হয়েছে, মানে পরিষ্কারভাবে সবার সামনে দেখা গেছে। হ্যাঁ, মানে এটা কোনো লুকোছাপা করার কোনো জায়গা, কোনো থিওরির ব্যাপার নয়, কোনো অস্পষ্টতা নেই। আর নেতিবাচক যেটা হয়েছে সেটা মানে আমি জানি না কেন হয়েছে। এই নির্বাচনের ঠিক আগে বিরোধী দল, তখনও বিরোধী জোট হয়নি, বিএনপি, তারা ভারতে এসেছিলেন, ভারতের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন। সেই সময় আমরা ভারতের কলকাতার কাগজে যা দেখেছি সেগুলো হলো এই, তারা ভারতের সঙ্গে একটা যোগাযোগ করতেই গেছিলেন। সেখানে ভারত সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে আমরা আপনাদের সঙ্গে সহযোগিতা বা যোগাযোগ বা সম্পর্ক এগুলো তখনই সম্ভব যখন আপনারা জামাতের সঙ্গে সংস্রব ত্যাগ করবেন। এটা একটা রাইডার ছিল, এবং আমরা কাগজে এও পড়েছি সেই শর্ত মেনেই বিএনপির প্রতিনিধিরা ফিরে এসেছিলেন ঢাকায়। এখন আমরা যখন ঢাকায় ইলেকশন কভার করতে এসেছি, তখন প্রতিদিন মানে ডে 1 থেকে আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন কাগজে, বিভিন্ন চ্যানেলে একটাই খবর বারবার ঘুরে ফিরে আসছে, সেটা হলো বিএনপি আরও কত সক্রিয়তা বাড়িয়েছে আইএসআই এর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে। নানা রকম খবর আমি আর আলাদা করে উল্লেখ করছি না, আপনারা তো জানেনই, সবই প্রতিদিনই আসছে এই যোগাযোগের খবর। এখন আমি কলকাতার একজন সাংবাদিক হিসেবে বা ভারতীয় সাংবাদিক হিসেবে
এটা বুঝতে পারছি না যে তাহলে বিএনপি ওইখানে গিয়ে এই প্রতিশ্রুতিটা দিয়ে এলো কেন। মানে এটা তো একটা বিশ্বাসযোগ্যতারও ব্যাপার থাকে, মানে পরবর্তী খেলে বিএনপিকে বিশ্বাস করার ক্ষেত্রেও তো একটা বড় প্রশ্ন ভারতের তরফে চলে এলো। এটা আমার কাছে একটা খুব নেতিবাচক মনে হয়েছে। এটা বিএনপি, আমি নাম করে বলছি কেননা বিএনপির ক্ষেত্রে হয়েছে, অন্য কোনো দল হলে আমি তার নাম করতাম। আর সংশয় আমার যে জিনিসটায় রয়েছে সেটা হলো, আমরা কলকাতায় দেখেছি বা দিল্লিতে, ভারতের অন্যান্য জায়গায় দেখেছি, ওখানকার নির্বাচনগুলোতে ছাত্র এবং যুব সমাজ একটা কি বলবো, একটা পাওয়ার, একটা ফোর্স হিসেবে কাজ করে সরকারের ওপর। সেটা সব স্তরেই করে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা ছাত্র যুবদের যে সংগঠনগুলো আছে তারা প্রত্যেক। এটা আমি বাংলাদেশে মিসিং দেখছি। কিন্তু কিন্তু আমরা খুব সম্প্রতি বাংলাদেশে ছাত্র যুবদের কয়েকটা আন্দোলন কিন্তু দেখেছি যেগুলো খুব ইম্পর্ট্যান্ট আন্দোলন ছিল। যেমন ধরুন শাহবাগ আন্দোলন, দ্বিতীয়ত ধরুন কোটা আইনি একটা আন্দোলন, তৃতীয়ত ধরুন পথ নিরাপত্তা। এই তিনটে রিমার্কেবল মুভমেন্ট ছিল যেটা তরুণরা করেছে, একদম বাচ্চারা করেছে। তো তার ফলো আপ, তার পরবর্তী পদক্ষেপ আমি আশা করেছিলাম নির্বাচনে কিছুটা থাকবে। সেই প্রেশার গ্রুপ হিসেবে তারা কিন্তু আমি দেখছি না কাজ করতে। এটা আমার সংশয়ের জায়গা। আচ্ছা, এটা কেন হচ্ছে আমি ঠিক জানিও না। এটা আপনারা আরেকটু ভালো বিশ্লেষণ আপনার। হ্যাঁ, মানে এটা কি এই জন্য কি যে তরুণরা নিজেরাই একটু সংশয় আছে মনে করেন আপনি? না, তা মনে হয় না। কেননা আমি মানে ইন্টারনেটে যা দেখি, ফেসবুকে যা দেখি, তারা প্রোঅ্যাক্টিভ, প্রচণ্ড অ্যাক্টিভ। তারা ফেসবুকে ভীষণ অ্যাক্টিভ। ইভেন আমি কলকাতায় তাদের মিছিলও করতে দেখেছি। ঢাকার কোনো ইস্যু নিয়ে তারা লন্ডনে মিছিল করছে, আন্দোলন করছে, তাও দেখেছি। কিন্তু ঢাকায় হচ্ছে না, মানে ওই দরের হচ্ছে না। এই তিনটে যে মুভমেন্টের কথা আমি বললাম, এই তিনটেই কিন্তু স্পন্টেনিয়াস মুভমেন্ট। এর পেছনে কিন্তু বিরাট অনেক দিনের পরিকল্পনা বলুন বা কোন একটা সংগঠন বলুন, এগুলো ছিল না। এটা ওর প্রশ্নটা, এটা কি এই জন্য যে তরুণ যুব সম্প্রদায় একটু নিশ্চিন্ত হয়ে গেছে, একটু গা আলগা দিয়ে দিয়েছে যে মৌলবাদ বিরোধী শক্তি পরাস্ত হবে, মোটামুটি তার মঞ্চ প্রস্তুত? সেটা আমিও ঠিক বলতে পারবো না। আমরা আলোচনার মধ্য দিয়ে এটা বের করার হয়তো চেষ্টা করতে পারি। তবে আমার মনে আমি এটুকু বলতে পারি, ওরা কিন্তু ইনডিফারেন্ট নয়। সেটা কিন্তু ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে দেখা যায়। তবে একটা জিনিস কিন্তু খুব মানে আমি বলবো ইদানিং খুবই দেখা যাচ্ছে যে তরুণরা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে এই ব্যাপারে একেবারেই সুস্পষ্ট। তারা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষেই দাঁড়াতে চায়, বাংলাদেশের পক্ষে দাঁড়াতে চায়। এইটা ঠিকই আছে তাদের মধ্যে। কিন্তু আপনাদের দেশের কিছু মনে করবেন না, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এখন পর্যন্ত আমার নজরে পড়েনি। আমরা যারা প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিলাম, যে মুক্তিযুদ্ধের স্পিরিটটা আমরা দেখেছিলাম, এবং তার 3 বছরের মধ্যে যে মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন, সেই জাতির পিতাকে কীভাবে হত্যা করা হয়েছিল, কীভাবে ষড়যন্ত্র করা হয়েছিল, সে নিয়ে এদেশে কতটা কি আলোচনা হয় জানি না। কিন্তু আমাদের ওখানে কিন্তু এখনও যারা আমার মতন বয়স্ক পুরনো লোক আছে, তারা কিন্তু 75-এর অগস্ট মাসের সেই বিভীষিকার কথা এখনও তারা মনে করে, আলোচনা করে। এখন আমরা ঢাকায় আসছি শুনে লোকে বলছে মুজিবের মেয়ে জিতবে, তো লোকে প্রশ্ন করে। আমরা জানি না, আপনারা ভালো বুঝতে পারবেন। কিন্তু সেদিন আপনার যে ঘটনাটা ঘটেছিল, এটা তো অগস্ট মাসে করলো, মার্চের শেষে এপ্রিলে ঘটনাটা আমি প্রথমে জানতে পারি তাজউদ্দিন সাহেবের কাছ থেকে। আমি কলকাতায় গিয়েছিলাম, আমার একজন সহকর্মী এখানে ছিলেন, এখন মারা গেছেন, তুষার পণ্ডিত আমাকে বললো যে তোকে তাজউদ্দিন সাহেব 4-5 বার ফোন করেছে, এটা ফোন কর। তা আমি ফোন করেছি। তাদের জন্য আপনি ফিরে এসছেন, আপনি এক্ষুনি আমার বাড়ি চলে আসুন। আমি ওনার বাড়িতে গেলাম। উনি নিজে হাতে জানলা দরজা সব বন্ধ করলেন, পর্দা টেনে দিলেন। আর যে ওনার বাড়ি যারা চাটা দেয় তাদের বলে তোরা এখন আসবি না, উনি চা খায় না। তখন উনি বলেন জিয়া আমার কাছে এসেছিল। আমরা কোন জিয়া? মেজর জিয়া?
যেহেতু আমার কাছে আনন্দবাজারে দুদিন এসেছিল, সেটা পরে বললো, তবে মেজর জি এসেছিল, ও বললো বঙ্গবন্ধুকে সরিয়ে আমাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী করতে চায়, ও একটা কু করতে চায়। আমি বললাম কী সর্বনাশের কথা, আপনি কলকাতায় যান। উনি বললেন কলকাতায় গিয়ে বিএসএফের চিফ গোলক মজুমদার, যে ওদের দেখাশোনা করতো, তাকে একটু জানান, তারপরে আপনি চলে আসুন, আগে খবরটা দিয়ে আসুন। কারণ উনি তখন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন, উনি তখন মন্ত্রী নেই। তার কিছুদিন পর উনি আমাকে আরও বললেন, আমি জিজ্ঞেস করলাম বঙ্গবন্ধুরা জানেন? বলে হ্যাঁ, আমি বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে তাকেও দরজা বন্ধ করে আমি জানিয়ে এসেছি জিয়ার প্রস্তাবটা। এর পিছনে হয়তো খন্দকারও আছে, উনি তাজউদ্দিন আমাকে বলেছিলেন। আর শুধু তাই না, সেদিন আমাদের মধ্যে আলোচনা উনি বলেছিলেন, যারা বাংলাদেশ স্বাধীনতার বিরোধিতা করেছে, আমেরিকা, পাকিস্তান এবং এশিয়ান এখন বড় দেশ তখনও ছিল চায়না, তারা কিন্তু এই ষড়যন্ত্রের মূলে, ষড়যন্ত্রটা হচ্ছে ওয়াশিংটন, রাওয়ালপিন্ডি, নর্থ ইস্ট, তখন তো রাওয়ালপিন্ডি ক্যাপিটাল, অ্যান্ড কলকাতার হোচিমিন সরণি। যখন এই ঘটনাটা আমি কলকাতায় চলে গেলাম, পরের দিন গিয়ে গোলক মজুমদারকে জানালাম, গোলক মজুমদার আপনি আমার বইটা দেখেছেন কিনা, বই মধ্যে সব চিঠিগুলো আছে, গোলক মজুমদার রাইট অল দিস লেটার টু দিল্লি, তার বসের কাছে। আমার বাড়িতে একদিন রাত্রে বিএসএফের ডিজি রুস্তমজি, গোলক মজুমদার, 10 জন পুলিশ, রাত্রি 12টার সময় আমি জানলা খুলে দেখি যে পুলিশের গাড়ি ছয়টা। বললাম আমি কী করলাম, আমার বাড়িতে বেল গেল। তখন আমাকে বলল যে আমাকে প্রাইম মিনিস্টার পাঠিয়েছে রুস্তমজি, এক্স্যাক্টলি তাজউদ্দিন সাহেব আপনাকে কী কী বলেছে বলুন। আমি তো গোলকবাবু বলে দিয়েছি, বলে আমাকে বলুন। বলে দেওয়া হলো, ওরা সব নোট নিল, 3-4 জনের মানে নোট নিল। এর 7-8 দিন পরে আমার এডিটর অশোকবাবু একটা টেলেক্স পেল তার ইন্দিরা গান্ধীর এর কাছ থেকে, এই পিয়ারও ছিল, নামটা ভুলে গেছি, তার কাছ থেকে টেলেক্স পেল যে আমি যেন ইমিডিয়েটলি দিল্লিতে গিয়ে প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করি। অশোকবাবু ওয়াজ মানে উনি সচরাচর ঘর থেকে বেরোতেন না, উনি এসে অ্যানাউন্স করলো সুব্রমণ্যম আপনাকে প্রাইম মিনিস্টার ডেকেছে, কাল সকালে চলে যান, বলে উনি চলে গেলেন। তা আমি পিছনে ঘরে গেলাম, তখন আমাকে টেলেক্সটা দেখালো, বলে আপনার কেন, উনি কিছু লেখেনি টেলেক্সে। আমি একেবারে এয়ারপোর্ট থেকে নেমে সোজা সাউথ ব্লকে সারদা প্রসাদ, মিডিয়া অ্যাডভাইজার, তার ঘরে গেলাম। সারদা প্রসাদ আমাকে দেখুন, আরে হ্যালো আসো আসো, কফি খাওয়ালেন আমাকে। তখন তো ইয়ে ছিল না, না, কোনো সিকিউরিটি ছিল না, সিকিউরিটি 84 পরে হয়েছে। সাউথ ব্লকে ওই দিক থেকে ঢুকতে হতো, আচ্ছা, এখন যে সেটা না, এখন ওই দিকে পেছন থেকে। তো আমাকে বললো যে আচ্ছা শরৎচন্দ্রের কোন কোন বই, আমায় কিছু বলছে না, কোন কোন ভাষায় অনুবাদ হয়েছে, ওই আমার সাথে বইটা নিয়ে গল্প করছে। বলছেন এটা? সারদা প্রসাদ। আচ্ছা বাংলা কার এখন কে বড় সাহিত্যিক, অমুক তমুক এইসব বলে আমার যে কফি খাওয়া হয়ে গেছে, কামান আমার সঙ্গে আসো। আমি জানি না আমি কার কাছে যাচ্ছি, উনি গিয়ে নক করলেন। নক করতেই আমাকে বললো ঢোকো। তো আমাকে দেখে উনি বললেন ও আই নো ইউ, কারণ আমি ওই লিবারেশন মুভমেন্টের সঙ্গে ক্যাম্পে উনি ঘুরতেন, ওনার সঙ্গে তখন প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন আব্দুল সাত্তার। আর সাত্তার সাহেব ইন্দিরা গান্ধীর সামনে জিজ্ঞেস করছে আপনাকে যে কী হয়েছে, কেন এসছেন। আর সাত্তার সাহেব ইংরেজি বলতে, সাত্তার সাহেব বড় উকিল, ভালো জানেন, ভয় পেয়ে যাচ্ছে। ইন্দিরা গান্ধী আমার হোয়াই ডিড ইউ ট্রান্সলেট ফর মি, ইউ আর টেকিং নোট, ট্রান্সলেট ফর মি, আমি ট্রান্সলেট করেছি। আর উনি তখন থেকে আমাকে চেনেন। তারপরে ওনার সঙ্গে অনেকবার আমার নানা কারণে দেখা হয়েছে। তো উনি আমার কাছ থেকে, বিশ্বাস করুন ইসলাম সাহেব, আই ওয়াজ প্রাউড, আমি ছিলাম 45 মিনিটস প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, শি ওয়াজ মাই স্টেনোগ্রাফার। আমি যা বলেছি নিজের হাতে নোট নিয়েছে। আমি তখন আনন্দবাজারের গেস্ট হাউসে পূর্বভাগে গেস্ট হাউসে চলে এসেছি, তখন 12টা সাড়ে 12টা বেজে গেছে, সকালবেলা উঠে গেছি, চান করতে ঢুকেছি, বেরিয়ে এসছি, আমাদের তিলক সিং ছিল তখন, তুমি দেখেছো তিলক सिंह, अरे साहब क्या होता है, कोई इतना आदमी आता है, पीएम ऑफिस तो फ़ोन नहीं आता है, 4 दफ़े फ़ोन आया, आप बाथरूम में गए 4 दफ़े फ़ोन आया, फ़ोन करिए आपको আমি খানা দেगा। তা আমি সারদা প্রসাদকে ফোন করলাম, তুমি কখন যাচ্ছ কলকাতায়? আমি কাল সকালবেলা। নো তুমি যেতে পারবে না, আমার টিকিট কার্ড কনফার্ম করা আছে, বল দ্যাট ইউ লিভ ইট টু মি। তোমাকে প্রাইম মিনিস্টার সকাল 8:30
তার বাড়িতে ব্রেকফাস্টে ডেকেছে। আমি তখন বললাম যে তখন আমাকে বললো, ডু ইউ নো প্রাইম মিনিস্টার রেসিডেন্স? আই এম আনফিট টু বি জার্নালিস্ট, ইফ আই ডু নট নো দি প্রাইম মিনিস্টার রেসিডেন্স দিল্লি। তখন ও এসে দিল। আমি সকালবেলা ওরা বাড়িতে গেলাম। আমার কাছে যে 45 মিনিট 50 মিনিট উনি ডিকটেশন নিয়েছেন এবং আমার সাথে তাজউদ্দিনে কী কী কথা হয়েছে, তারপরে কী কী হয়েছে সব উনি টাইপ করিয়েছেন। উনি হাতে লিখে নোট নিয়েছেন, আমাকে সেইটা দেখে দিয়ে ওর দেখো কোথায় ভুল আছে কোথায় ঠিক আছে। আমি ওনার লেখা আমি সেটা পড়ে দিলাম। আমি আর বলছি সব ঠিক আছে, সব ঠিক আছে। আমি আর কিছু বলিনি, বুঝতে পারছি না। ইন্দিরা গান্ধীর সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি, কি উনি বললেন তাজউদ্দিন আর কি বললো, কী করে মুজিবকে বাঁচানো যায়, আমরা করবে কারা কারা ষড়যন্ত্র আছে। ও দ্যাট আই নো, নিজেই বলছি আই নো আমেরিকানস বিহাইন্ড দিস, আই নো দ্যাট। সেই আমেরিকানরা এখন আপনাদের নির্বাচনের ঘড়ি তারা ইন্টারভেন করতে চায়, আপনাদের ইন্টারনাল ম্যাটারে তারা সেই 75 থেকে হস্তক্ষেপ করছে। এবং সেই জিয়া সে কিন্তু আমারও খাতির ছিল। জিয়া যখন ত্রিপুরায় ছিলেন, উনি টাঙ্গাইলের আব্দুল মান্নান মুক্তিযুদ্ধ যে কাগজটা বেরোতো তার এডিটর ছিলেন। তার সঙ্গে আনন্দবাজার পত্রিকায় 8টার সময় আমার কাছে এসছে আনন্দবাজার লাইব্রেরি দেখার জন্য। আমার সে পরিচয় করিয়ে দিল। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি কতদিন পাকিস্তান আর্মিতে আছেন ইত্যাদি কথা আমার সঙ্গে হলো। উনি ছিলেন তখন, উনি যখন বঙ্গবন্ধুকে মার্ডার করলেন, মার্ডার করলেন, তখন তার আগে যখন উনি পাকিস্তান আর্মিতে ছিলেন। আমাদের সময় শেষ হয়ে আসছে দাদা, আমি জাস্ট একটু জানতে চাই, আপনার ভারতের এত উচ্চ পর্যায়ে যখন বিষয়টা আগে থেকেই জানাজানি হয়ে গেছে, হ্যাঁ, তারপরও বঙ্গবন্ধুকে বাঁচানো গেল? বাঁচানোর অনেক চেষ্টা করা হয়েছে। আমি নিজে গণভবনে রোজ বিকাবরা যেতাম, আমি বলেছিলাম বঙ্গবন্ধু কি বাংলাদেশে কিছু গোপন থাকতো না, এখনও নেই। বঙ্গবন্ধু কি শুনছি, আপনি বরিশালে বলেন না, বলে আমার বউকে একটা ঘুষি দিল, আমি জাতির পিতা আমাদের কেউ মারবে না। এই তার আত্মবিশ্বাস ছিল। আপনাকে একটু জানতে চাই যে আইএসআই ব্যাপারটা এখনো ভেরি মাচ অ্যাক্টিভ। আইএসআই অ্যান্ড জামাত, দে আর ভেরি মাচ অ্যাক্টিভ ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে তারা যে 6টা ডিস্ট্রিক্ট আছে বর্ডারের, মানে বাংলাদেশের ব্যাপারটা, বাংলাদেশের এই সামনে ইলেকশনে বাংলাদেশের ব্যাপারে তারা ভেরি মাচ অ্যাক্টিভ। এবং তারা এই যে আপনার সাতক্ষীরা, খুলনা ইত্যাদি ইত্যাদি আপ টু একটা জায়গায় নেই, তারা বর্ডার এদিকে বাড়ি করতে পারেনি, কারণ সেখানে বাঙালি মুসলমান। মুর্শিদাবাদ, মালদায় তারা এখনও, ওরা তো সমস্ত রাজাকার ছিল। আজকের জামাতকারা, আপনি আমার থেকে ভালো জানেন, সেদিনকার রাজাকার, সেদিনকার আলবদর, সেদিনকার আলসান্স কম্বাইন্ড রাজা প্রোডাক্ট অফ দি পাকিস্তান আইএসআই অ্যান্ড সাপোর্টেড বাই আমেরিকা। আমেরিকা যে কি ইন্টারেস্ট, তারা তো 71-এ তো পারলো না। আমি অগ্নি রায় আপনার কাছে একটু আসবো। আপনি যদি এই বিষয়টা একটু কথা বলেন, মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল কিন্তু একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। সেখান থেকে বাংলাদেশ আসলে অনেক পিছিয়ে এসছে। মানে যদি বলা হয় যে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যা কিন্তু ক্রমাগত কমতে কমতে এখন খুবই নগণ্য একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। এবং আমরা দেখেছি যে যখনই বিশেষ একটা রাজনৈতিক দল যদি নির্বাচনে জিতে অথবা পরাজিত হয়, তারা ওই সংখ্যালঘুদের টার্গেট করে। সেই বিষয়টার একটা শঙ্কা সবসময় থাকে। তো এখন এই নির্বাচনে কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ এই দুটো শক্তির একেবারে স্পষ্ট একটা অবস্থান দাঁড়িয়ে গেছে। আপনার কি মনে হয়? এবং বিশেষ করে বাংলাদেশের তরুণ সম্প্রদায়ের ব্যাপারটা আমি গোড়া থেকেই এখানে এসে মানে স্টাডি করার আমার একটা উদ্দেশ্য ছিল। কারণ এই বছরের নির্বাচনটা একটা বিশেষ নির্বাচন, কারণ বিরাট সংখ্যক ফার্স্ট টাইম প্রথমবার ভোট দিচ্ছে। কত 3 লাখের কাছাকাছি, তো 2,40,000, না 2 লাখ কি বলছি, 3 কোটি, 2,40,000, 2,40,000 বা 2,20,000 লক্ষ এরকম। হ্যাঁ, তো এটা একটা বড় ডিসাইডিং ফ্যাক্টর। তো এখন আমার একটা সুযোগ হয়েছিল, কালকে সন্ধ্যেবেলা এক ঝাঁক তরুণ ছেলেমেয়ে ছিল, তারা সবাই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, এবং তাদেরও বেশিরভাগ হচ্ছে যে তারা সাংবাদিকতা এবং মাস কমিউনিকেশন পড়ে বা অন্যান্য সাবজেক্ট পড়ে। তারা বেশিরভাগই বলছে যে যুদ্ধপরাধীদের শাস্তি দেওয়ার কথা যাদের ইস্তেহারে নেই, তাদের আমরা সমর্থন করি না, এইটা বারবার বলছে। আর দ্বিতীয়ত বলছে এই হাসিনা সরকারের যে সুফলগুলো তারা পেয়েছে, যারা মানে পরীক্ষা এখন সময়ে হয়, রেজাল্ট এখন সময়ে বেরোয়,
বেকার ভাতার বিষয়টা, মানে বেকারদের করার জন্য যে ঋণ দেওয়ার বিষয়টা অনেক সহজ হয়ে গেছে, প্রত্যেকের হাতে একটা চাকরির অপশন আসছে, এগুলো বলছে। তো আমি বললাম সেগুলো তো আমি বুঝতে পারছি, কিন্তু আমি জিজ্ঞেস করতে চাইছি যে তোমরা যুদ্ধপরাধ কথাটা বলছো, তোমরা যুদ্ধ তো, মুক্তিযুদ্ধ তো ছেড়ে দাও, তোমরা গ্রেনেড হামলাও ঠিক করে জানো না, ঠিক আছে? তো তোমরা তাহলে কিভাবে এটা করছো আর কি? তোমরা কি এটা পারিবারিকভাবে শুনে করছো, নাকি গুগল দেখে সার্চ করে বলছো, নাকি বই পড়ে করছো? অ্যাকচুয়ালি সবকটাই হয়তো। এবং এই আজকের প্রজন্ম ভীষণ সচেতন, এবং এরা উল্টে দিতে পারে অনেক কিছু। তো এইবারে আওয়ামী লীগ যদি সহজভাবে যেতে, তার একটা মূল কারণ হলো এই যুবশক্তি, এই মূল যুবশক্তি, এবং এরা ভীষণভাবে প্রো মানে অ্যান্টি যুদ্ধাপরাধী আর কি। এবং এইটা, এই লিগাসিটা আজকে সকালে একজন প্রধানমন্ত্রীর দপ্তরের একজন বলছিলেন, উনি আওয়ামী লীগেরই কর্তা, যে এটা ওই মানে পলিটিক্যাল ডিএনএ বোধ হয়, মানে বংশানুক্রমে এটা চলে আসে। এবং ওই একটা যে অংশ রয়েছে যারা প্রো আইএসআই, প্রো পাকিস্তানি, সেটা পৃথিবী উল্টে গেলেও থাকবে বোধ হয়। সেটা কখনো মানে ওই 20% ভোট বা 25% যেটুকু আছে, তো একটা দেশ যখন উপনিবেশ গুটিয়ে পাত্তারি চলে যায়, তারা কিছু স্ট্রিং রেখে যায় বোধ হয় আর কি, আমার যেটা মনে হয়। এবং সেই সূত্রটা তারা নানাভাবে মানে মনের মধ্যে থাকে, এবং সেটা পরবর্তী প্রজন্মের কাছে চারিয়ে দেয়। আসার কথা এইটাই যে যুদ্ধের পক্ষে লোক অনেক বেশি, মানে মানে যুদ্ধের বিরুদ্ধে লোক অনেক বেশি। জি, দীপঙ্কর দাশগুপ্ত, আপনার কাছে আসবো এই তরুণদের নিয়েই। তরুণদের নিয়ে আমরা কথা বলছি, কিন্তু একটা জিনিস কি আমরা একটু আলোচনায় আনতে পারছি কিনা, সেটা হচ্ছে তরুণদের মধ্যে কিছুটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটা ফ্রাস্ট্রেশনও কাজ করছে। বিশেষ করে এই যে আন্দোলনগুলোর কথা আমরা বললাম, কোটা আন্দোলন বা নিরাপদ সড়ক, এই আন্দোলনগুলোতে সরকার ভালোভাবে ট্যাকেল দিয়েছে বটে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আবার সরকারের কিছু বিষয়, কিছু পদক্ষেপ কিন্তু তরুণদের আবার ক্ষুব্ধও করেছে। এই বিষয়টাগুলো কিন্তু আছে, বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে কিছু কিছু বিষয় সংকুচিত হয়েছে বাংলাদেশে গত কয়েক বছরে। গণতন্ত্রের বিকাশের ক্ষেত্রে এই বিষয়গুলো কি তরুণদেরকে একটু নির্লিপ্ত করে দিচ্ছে কিনা? না, নির্লিপ্ত করবে কেন? নির্লিপ্ত হওয়ার তো কথা নয়। যেটা যেটা অগ্নিদা বলছিল, এরা পাল্টে দিতে পারে, সে সম্ভাবনা আছে এদের, আর তা তো সেটা বোঝাই যাচ্ছে। যখন কোনো আন্দোলন হয়, ধরুন পথ নিরাপত্তা যে আন্দোলনটা হয়েছিল, মানুষ আনরুলি হয়ে পড়ছে, যুব সমাজ আনরুলি বিহেভ করছে, সেটাই আন্দোলনের রূপ। সে সময় পুলিশের একটা কর্তব্য থাকে, পুলিশ সেখানে হাত বসিয়ে আন্দোলন, লেট দেম ডু আন্দোলন, এটা হতে পারে না, তারা তাদের কর্তব্য করে। তো সেটা তো একটা আন্দোলন থেমে যাওয়ার কারণ হতে পারে না। অ্যাডমিনিস্ট্রেশনের কাজই তো হচ্ছে আনরুলি পিপলকে সামলানো, সে তো সেটা করবেই না, কিন্তু সেখানে আবার সরকারের কাজও তাই। সরকার বিরোধী আন্দোলন যদি হয়, সরকার চেষ্টা করবে আন্দোলনটাকে দমাতে। কিছু সহযোগী সংগঠনের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন আছে কিন্তু। আচ্ছা, সেগুলো কিন্তু আমার মনে হয়, তারপরও আমার কিন্তু মনে হয় সেই আন্দোলনগুলোতে তরুণরা যদি কিছুটা হতাশ হয়েও থাকে ওই সময়, কিন্তু তারা কিন্তু এখন যেই সময়টা এসছে, একটা সিদ্ধান্ত গ্রহণের সময়, যে বাংলাদেশ কোন দিকে যাবে, বাংলাদেশ কি বাংলাদেশ থাকবে নাকি আবার পাকিস্তান হয়ে যাবে, এই ব্যাপারে তরুণরা হয়তো ভুল করবে না। আপনি না, ভুল করবে না। এটা যদি একটা ডিসক্রিটলি তাদের একটা মতামত দেওয়ার জায়গা ভোট হয়, তাহলে তারা যুদ্ধের মানে মুক্তিযুদ্ধের পক্ষেই ভোট দেবে, অবশ্যই দেবে, 100 বার দেবে। সেটার ম্যানিফেস্টেশন কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় রোজই দেখছি। জি, ধন্যবাদ। আমি আমাদের প্রায় শেষ। দীপঙ্কর দাস, শুকরঞ্জন দাশগুপ্ত, আপনার কাছে আসবো। আপনার কি মনে হয় এই ভোটটা, ইলেকশনটা কি নির্বিঘ্নে হবে? কারণ অনেক রকম আশঙ্কাও কিন্তু দেখা যাচ্ছে। আমরা ঢাকাতে কয়েকদিন ধরে আছি, বিভিন্ন পত্রপত্রিকায় দেখছি, টিভিতে দেখছি, লোকের মুখে শুনছি যে নির্বিঘ্নে হওয়ার জন্য রুলিং পার্টি সব রকম চেষ্টা করছে, তারা শেষ পর্যন্ত কি দাঁড়াবে আর আরো শুনছি না এরকম 27-28 তারিখ থেকে এরা গোলমাল করবে, কিন্তু জঙ্গিদের আমাদের কাছে কোনো প্রমাণ নেই। আমরা আপনাদের কাগজে পড়ছি, আশঙ্কাগুলোর কথা শোনা যাচ্ছে, এই প্রশ্নটা উঠেছে। এটা কি হবে না হবে তো আমরা বলতে পারবো না।
কারণ এটা তো একটা এমন একটা সময় বাংলাদেশের নির্বাচনটা হচ্ছে, তার 4 মাস পরই ভারতবর্ষের নির্বাচন, এবং এমন একটা সময় বাংলাদেশের নির্বাচন হচ্ছে যেখানে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগোচ্ছে। বাংলাদেশ নিউক্লিয়ার নিয়েও রাশিয়ার সঙ্গে কথা বলছে। বাংলাদেশ যাদের নৌকা চিম্বল, সেই নৌকা এখন আকাশে চলে যাওয়ার চেষ্টা করছে। আমি জানি না ডিসেম্বরের 30 তারিখে আপনাদের দেশের সুবুদ্ধি সম্পন্ন মানুষ কোন দিকে ভোট দেবে। ধন্যবাদ, ধন্যবাদ দাদা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছ থেকে আমরা আসলে এখনকার বাংলাদেশ সম্পর্কে কিছু জানলাম, আপনার কাছ থেকে তো অতীতের বাংলাদেশ সম্পর্কেও জানলাম, এবং বাংলাদেশ নির্বাচন নিয়েও জানলাম। আমরা আশা করব নির্বাচনটা সুষ্ঠু শান্তিপূর্ণ হবে এবং নিশ্চয়ই বাংলাদেশের পক্ষেই মানুষ আবার রায় দেবে। আপনার সঙ্গে আমরা একমত। আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।